সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আন্দোলনকারীদের পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে অবস্থান। শিক্ষার্থীদের গণগ্রেফতার বন্ধের আহ্বান শিক্ষক ও শিল্পীদের। আরেক দফা পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 10 আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা শিক্ষা বোর্ডের। 11 তারিখ থেকে নতুন রুটিন। 13 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে স্বল্প পরিসরে ট্রেন চলাচল। নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা। আন্তনগর ট্রেন চালুর বিষয়ে হয়নি সিদ্ধান্ত। বছরের পর বছর জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। রাতভর মুষলধারে বৃষ্টিতে জলজট। বিভিন্ন সড়কে কোমর সমান পানিতে চরম দুর্ভোগ। এবং হুট করেই অস্থির চালের বাজার। কুষ্টিয়া নওগাঁয় কেজিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মোকামে ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বাড়ার অজুহাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে বিভিন্ন ক্যাম্পাস সহ রাজপথে আন্দোলনকারীরা। আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টাউন হলে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বগুড়ায় বেলা 11টায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাসে গ্রাফিতি করেন। এছাড়াও আন্দোলনে হতাহতদের স্মৃতিচারণ করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচি পালন করেন তারা। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে। সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো। এর আগেও 8টি পরীক্ষা স্থগিত করা হয়। এদিকে চলমান পরিস্থিতিতে বন্ধ রয়েছে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে রাত থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোমর সমান পানিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে প্রবর্তক এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রাম বলা যায় পুরোপুরি এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। নগরীর যেসব নিচু এলাকাগুলো রয়েছে বেশিরভাগ নিচু এলাকায় কিন্তু আমরা দেখছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আছি আমরা নগরীর কাতালগঞ্জ এলাকায়। এই কাতালগঞ্জ থেকে শুরু করে শোলকবহর, বদ্দারাহাট, মুরাদপুর, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা, জগবাজার যে এলাকাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতায় মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং নিচু এলাকায় যে দোকানপাট বাসাবাড়ি রয়েছে সেই সব জায়গায়ও কিন্তু আসলে পানি প্রবেশ করে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছেন সকালে তাদেরকে আমরা দেখেছি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির কারণে গাড়ি না পেয়ে যানজটের কারণে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। আসলে প্রতি বছর বর্ষা আসলে কিংবা বৃষ্টি পড়লে বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, এই ঘটনা থেকে কখন পরিত্রাণ মিলবে সেই প্রশ্নই কিন্তু এখন রয়েছে নগরবাসীর। আমরা জানি বন্দরনগরী চট্টগ্রামে গত কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এছাড়া 3টি সংস্থার আরও 4টি প্রকল্প, মোট 4টি প্রকল্পের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনে, কিন্তু তার সুফল কিন্তু নগরবাসী দেখছেন না। নগরবাসী অভিযোগ করে বলেছেন যেসব নালা নর্দমাগুলো আছে সেগুলো যদি নিয়মিত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হতো তাহলে অন্তত এই দুর্ভোগ হতো না। নালাগুলো অনেক ক্ষেত্রে বড় করা হয়েছে কিন্তু নালাগুলো ময়লা আবর্জনায় ভরাট থাকার কারণে কিংবা বিভিন্ন বালুর কারণে ভরাট হয়ে থাকার কারণে পানির স্রোত স্বাভাবিকভাবে না থাকার কারণেই এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখে আসার পরে যেটি দেখেছি নগরীর যে কাতালগঞ্জ এলাকা, শোলকবহর এলাকা, এখানে পানি কিন্তু জমে আছে, কোনোভাবেই কিন্তু এখান থেকে পানি নামতে পারছে না। তো সাধারণ মানুষজন বলছেন সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা কাজ করেন তাদের স্বেচ্ছাসেবকরা এসে যদি নালাগুলো পরিষ্কার করে দিত তাহলে অন্তত যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেই অবস্থা থেকে নগরবাসীর কিন্তু অনেকটাই মুক্তি মিলত। কিন্তু আমরা দেখছি আসলে গতকাল রাত থেকে মুষলধারে যে বর্ষণ শুরু হয়েছে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টি
বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই 112 মিলিমিটার বৃষ্টিপাতের পরে আমরা 9টার পরে এখন পর্যন্ত 12টা পর্যন্ত 3 ঘন্টায় দেখেছি ভারী বর্ষণ হয়েছে। সো এই কারণে পুরো নগরী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। টানা বৃষ্টিতে জলবদ্ধতার খবর জানতে সরাসরি ছিলাম চট্টগ্রাম নগরীতে। 13 দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল। প্রাথমিক পর্যায়ে প্রথম দিন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে 5টি লোকাল ও কমিউটার। তবে ট্রেনগুলো বেশ ফাঁকা। অনেকেই না জানার কারণে যাত্রীচাপ একেবারেই নাই। ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা, তবে কিছুটা নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তারা। যেসব ট্রেন কারফিউ শিথিলের সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে সেসব লোকাল ট্রেনগুলোই চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আন্তনগর ট্রেন এখনও বন্ধ রয়েছে। ট্রেন চালাতে আমরা অনেক খুশি, কারণ ট্রেনের যাতায়াত একটা কমফোর্টেবল। কারণ এই ট্রেন ছিল না বলে মানুষ বাই রোডে সিএনজি, মোটর সাইকেল অনেক কষ্ট করে যাতায়াত করছে। আমরা স্বস্তি বোধ মনে করছি। রেল জার্নি আমাদের জন্য নিরাপদ এবং আরামদায়ক। বিগত সময়ে তো ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেজন্যই এখনো আবার এই ভয়টা কাজ করছে। সবচেয়ে ভালো লাগছে যে অনেকদিন পরে ট্রেনটা চালু হলো। আমরা চাই যে পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক হয়ে যাক। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল ঘাতক যে দোতলায় যেতে, তাকে হত্যা করে। ঠিক একই সাথে আমার মেজফুপুর বাড়ি ধানমন্ডি 13 নম্বর রোডে ছিল, সেই বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। মিন্টু রোডে 27 নম্বর মিন্টু রোডে আব্দুর রাব সানিবাদ সাহেব থাকতেন, সেটা কৃষি মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক বা মুক্তিযুদ্ধের সরাসরি পরিচালনা করেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভায়াতুষ পুত্র যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তার ভাগ্নে সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিলেন, আমার 2 ফুফাতো বোন ভাই তারা আহত। সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচেছিলেন। এখন আমার ফুফাতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15ই আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকারের আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে।
সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকেই প্রায় মরণাপন্ন অবস্থা। এখন আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবথেকে যে প্রাচীন সংগঠনগুলি, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার আমরা অর্জনও করেছি। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আমরা এদেশে কী চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে জঘন্য হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। সেই যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণেই। কিন্তু 15 আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম? সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা, তারাই ক্ষমতায়। জাতির পিতার হত্যাকারী, তাদের বিচার হবে না। ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনেও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি, রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। এবং কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সাম্প্রতিক সময়ের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। সকালে বাংলাদেশ টেলিভিশনের অভ্যর্থনা কক্ষ
হলরুম ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন শিল্পীরা। এ সময় ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা সুজাতা, ছোট পর্দার আজিজুল হাকিম সহ চলচ্চিত্র ও টেলিভিশনের খ্যাতিমান নির্মাতারা উপস্থিত ছিলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী শিল্পীদের ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখান। পরে শিল্পীরা বলেন, বাঙালি সংস্কৃতি বিরোধীরা বাংলাদেশ টেলিভিশন ধ্বংস করতে চেয়েছিল। এবার বাণিজ্যের খবর। নওগাঁ এবং কুষ্টিয়ায় সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। সকালে নওগাঁর পৌর চাল বাজারে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি বেড়েছে 3 টাকা করে। কাটারি ভোগ বর্তমানে 65 টাকা, যা গত সপ্তাহে ছিল 63, আর নাজিরশাইল 67 টাকা, যা গত সপ্তাহে ছিল 64 টাকা। এদিকে কুষ্টিয়ায় বাজারের সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত। গত সপ্তাহে মিনিকেট চাল মিলগেটে 62 টাকা থেকে বেড়ে 65, বাসমতি 83 থেকে 88 টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধানের সরবরাহ কম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। এখন পরিবহনের যে ঝামেলাটা হচ্ছে, তার জন্য ধানের দাম আরো ক্যারি খরচটা বেড়ে যাচ্ছে। আমাদের এখান থেকে যে চাউল আমরা ঢাকাতে পৌঁছাই, সেখানে কিছু পার্টি আছে খুচরা বাজারে দাম বেশি ধরে, তারা আমাদের কাছে যে দরে চাল নেয় তার সাথে 3-4 টাকা বেশি চাউল বিক্রি করে। সেই জন্যই আমাদের চাউলের বাজার বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই ছিল সময় সংবাদে। এরপর খেলার সময় আপনাদের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। ধন্যবাদ আপনাকে। খেলার সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।